হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করছি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এটা ছিল শুক্রবারের দুপুর থেকে ভিডিওটা শুরু করছিলাম। আসলে রান্না করার আগে একটু আমি রান্নাঘরটা গুছিয়ে কাজ করতে পছন্দ করি। তো এই জন্য একটু রান্নাঘরে টুকটাক গোছগাছটা করে নিচ্ছিলাম। তারপরে রান্নাটা আর কি শুরু করব। আর শুক্রবার দুপুরে আমি এখানে গরুর মাংস রান্না করব। এই জন্য মাংসটা প্রথমে একটু ধুয়ে নিলাম সুন্দর করে। আর আমার হেল্পিং হ্যান্ড যে আপা আছে সে যতই ধুয়ে দেখ পরিষ্কার করে রেখে যায়, তারপরও কিন্তু আমি একটু নিজের হাতে এগুলো না ধুলে ভালো লাগে না। এগুলো তারপর আমি নিজে একটু সুন্দর করে ক্লিন করি, তারপরে আমি রান্নাটা করি। আর এখানে আমি প্রথমে মাংসের মধ্যে একটু কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুনের যে পেস্টটা আমি ফ্রিজের ছিল ডিপে ওইটা দিয়ে দিলাম। তারপর রেগুলার মশলা, আসলে গরুর মাংস রান্না করার রেসিপি আমার মনে হয় বলার কিছু নাই। আমি আসলে এভাবে রান্না করি, সব কিছু মশলা একত্রে দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিই। মেখে যদি সময় থাকে কিছুক্ষণ রেখে দেই, আর সময় না থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে বসিয়ে দেই। আর সে ওদিনকে আমার একটু তাড়া ছিল, ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছিল, এই জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আমি অতটা প্রেশার কুকারে দিই না, নর্মাল পাতিলি দেখা যায় রান্না করি। আর দুপুরবেলা দেখলাম গ্যাসটাও কমে গিয়েছে, এজন্য ইন্ডাকশন চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। কারণ গ্যাস না থাকলে ইন্ডাকশন চুলায় একমাত্র ভরসা। কিছু করার নেই, গ্যাস মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে, আবার মাঝে মাঝে দেখা যায় থাকে, সব সময় থাকে। তো এই যে আমি ইন্ডাকশন চুলার উপরে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে সিটি দিয়ে দিব, মাংসটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আমার এই প্রেসার কুকারটা কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে। এটার জন্য কিন্তু অনেকেই জানতে চেয়েছিল এই প্রেসার কুকারটা সম্বন্ধে। আমি যখন কিনেছিলাম তখন কিন্তু অনেকেই প্রশ্ন করেছিল এটার রিভিউ দেওয়ার জন্য। আসলে তো একদিন দুই দিনে কোনো জিনিস ইউজ করে রিভিউ দেওয়াটা একটু কষ্টকর। সেজন্য আমি এটা আসলে অনেক দিন ইউজ করছি, প্রায় বছর হয়ে গিয়েছে এটা কিনেছি আমি। এটা কিন্তু খুব ভালো আমার মনে হয়, এবং খুব কাজের জন্য খুব ইজি হয়ে যায়। আমার রান্নাঘরের কাজগুলো দেখা যায়, আমি ডাল রান্না করি কিংবা সবজি, সব কিছু আমার খুব কুইক রান্নাটা হয়ে যায়। তো আমি একটু অন্য কাজও করে নিচ্ছি। আর রান্না করতে দিয়ে কিন্তু আমি তখন রান্নাটা চুলায় বসিয়ে দেখা যায় আমি অন্য কাজগুলো সেরে নিই। কারণ রান্না করতে দেওয়ার পরে কিন্তু আসলে অন্য কোনো কাজ থাকে না, তো তখন একটু মশলার জিনিসগুলো একটু গুছাই বা ক্লিনিং কাজগুলো করি, একটু ঘর গোছাই। এটা আমার সবসময়ের অভ্যাস যে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আমি অন্য কাজগুলো করি। তো আমি এগুলো গরুর মাংসের জন্য একটু মশলা রেডি করে নিচ্ছি। কারণ গরুর মাংসে গোটা মশলা দিতে আমার ভালো লাগে। মশলার গুঁড়া তো একটা দিই, তারপরও যে আস্ত মশলার যেগুলো থাকে না, রেগুলার যে মশলাগুলো, দারুচিনি, এলাচি, গোলমরিচ, তেজপাতা, এই জিনিসগুলো কিন্তু আমি সবসময় এভাবে করে দিয়ে দিই আস্ত। তারপরে এখনও কিন্তু মাংসটা কষাচ্ছি, অনেকক্ষণ ধরেই কষিয়ে নেই। কারণ প্রেশার কুকারে রান্না করলে অনেকেই বলে যে মাংসের স্বাদ হয় না, বা রান্নাটা সুন্দর একটা যে অ্যারোমা ওটা আসে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার ফলে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি মাংসটাকে যদি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপরে প্রেশার কুকারে সিটিটা দেন, তাহলে কিন্তু মাংসের টেস্ট ভালো আসবে। তো এই জন্য আমি চেষ্টা করি মাংসটাকে খুব বেশি ভালো করে কষিয়ে তারপরে প্রেশার কুকারে সিটিটা দিয়ে দেওয়ার জন্য। আর তারপরে যে আমি বললাম যে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে অন্য কাজগুলো গুছাতে থাকি। আমার মনে হয় সবাই এই কাজগুলো করেন, কারণ আমি রান্নাটা হতে থাকে ততক্ষণ সময়টা একটু কাজের মধ্যে ব্যস্ত থাকাটাই ভালো। একসাথে সব কাজগুলো হয়ে যায়, রান্নার সাথে সাথে আমাদের দেখা যায় ঘর গোছানো হয়ে যায়, কিংবা আদার্স যে কাজগুলো আমাদের পেন্টিং থাকে ওই কাজগুলো হয়ে যায়। তো এই ডিমগুলো আগের রাতে আনা ছিল, এগুলো আমি ওয়াশ করে রেখেছিলাম রাতেই, কিন্তু এগুলো ডিমের যে বক্স ওটার মধ্যে ঢুকানো হয়নি। তো এটার মধ্যে আমি আসলে এখন একটু একটু করে ঢুকিয়ে নিলাম।
কারণ এই কাজগুলো আসলে যতই আপনার হেল্পিং হ্যান্ড কাজ করুক, একদম নিজস্ব কিছু কাজ থাকে সব সময়, যেগুলো আমাদের ছাড়া হয় না। আর এই কাজগুলো আমি নিজে করতে বেশি পছন্দ করি। আমার এসব কাজ অন্য কেউ করলে আমার আসলে কখনোই ভালো লাগে না। আর তারপর দেখা যায় আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নেব, কারণ এই যে বাজার নিয়ে এসেছিল কিছু, তারপরে সবাই নাস্তা করে যে যার মতো এগুলো ফেলে রেখে দিয়ে গিয়েছে। এগুলো আসলে গুছানোর একটু ব্যাপার থাকে, আর এগুলো আমি রান্না করতে দিয়েই আমি সবসময় ঘর গোছানোর কাজটা করি। আর আমি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করবো, এই জন্য ডাইনিং টেবিলটাকেও একটু সুন্দর করে ক্লিন করে নিব। আর শুক্রবার দিন তো সবাই যেহেতু বাসায় থাকে, একত্রে খাওয়া দাওয়া করব, এরকম একটা প্ল্যান থাকে। তো এর জন্য আমি সবসময় ডাইনিং টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। আর সাজিয়ে গুছিয়ে খাবার খেতে তো, পরিষ্কার পরিচ্ছন্ন টেবিলে খাবার খেতে তো সবারই ভালো লাগে। তো এই জন্যই আমি একটু চিন্তা করলাম যে না, আগে টেবিলটাকে গুছিয়ে ফেলি, ততক্ষণে আমার রান্না আজকে খুব কম আইটেম রান্না করব, ওরকম বেশি কিছু রান্না করব না। কারণ এক তো গ্যাস নেই, তার উপরে আবার গরম, প্রচণ্ড গরম পড়ছিল। আসলে রান্নাঘরে গেলেই খুব খারাপ লাগে। ঘরের মধ্যে তো দেখা যায় ফ্যানের মধ্যে, এসির মধ্যে থাকি, কিন্তু রান্নাঘরে তো ফ্যান নেই, তার মধ্যে চুলার গরম, রান্নার একটা মানে কষ্ট, সব কিছু মিলিয়ে রান্নাঘরের পরিবেশটা কিন্তু খুব খারাপ লাগে আসলে আমার জন্য। আমার রান্নাঘরে গেলে খুব বেশি বিরক্ত লাগে। তো আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে, শেষে একটু ফিনিশিং দিব। তার আগে আমি গরুর মাংসটা নামিয়ে রেখে এখানে একটু প্লেন পোলাও করব, একদম নর্মাল কিছু মশলা দিয়ে একটু পেঁয়াজ ভেজে নেব, আর একটু আদা রসুন বাটা দিব, একদম রেগুলার। ওরকম আমি আসলে খুব বেশি স্পেশাল কিছু করব না, নর্মাল একদম। এত গরমে পোলাও খেতে ইচ্ছেই করছে না। তারপরও আমার বাচ্চাদের বায়না থাকে, আর বাচ্চারা শুক্রবার দিন, বিশেষ করে আমার ছেলে, সে মাংস, গরুর মাংস পোলাওটা তার লাগবেই, অন্য কিছু হোক বা না হোক। দেখা যায় তার সাথে আমি আরও কিছু আইটেম করি যখন আমার শরীরের কন্ডিশন বা অন্য সব কিছু ঠিক থাকে। এখন দেখা যায় খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর ছেলের এসে আবার ক্রিকেট খেলতে চলে যায়, এই জন্য আমাকে খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হয়। এই জন্য আসলে আমি খুব তাড়াহুড়ো, আর ইন্ডাকশন একটা চুলায় রান্না করাটা একটু কঠিন, এই জন্য একদম কম আইটেম রান্না করছিলাম। আর এই যে আমি দুপুরের খাবার একদম প্লেটে করে, সুন্দর করে প্লেটিং করে নিয়ে এসেছি, কারণ একবারে সবাইকে দিয়ে দিয়েছি। আর ঝামেলা করতে ইচ্ছে করছিল না, বাটিতে বাটিতে উঠাতেও ইচ্ছে করছিল না, কারণ এগুলো দেখা যায় আবার খাওয়ার পরে একটা ধোয়ার ব্যাপার থাকে বা টেবিলটা ক্লিন করার ব্যাপার থাকে। এই জন্য সবার প্লেটে প্লেটে খাবারগুলো দিয়ে দিয়েছিলাম, তাতে আমার মনে হয় একটু ঝামেলাটা কম হয়। আমি একটু বেগুন ভাজিও করে নিয়েছিলাম, যে শুধু গরু মাংস দিয়ে খেতে অতটা ভালো লাগবে না, এই জন্য আমি একটু সালাদ কেটে নিয়েছি, একটু বেগুন ভাজি আর গরু মাংস দিয়ে দুপুরের খাবারটা কিন্তু খুব ভালো লাগছিল। একদম হালকা তেল দিয়ে গরু মাংস রান্না করা এবং হালকা তেল দিয়ে পোলাও রান্না করা। আর এটা ছিল একদম বিকেলে, তারপর খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এটা একদম বিকেলবেলা, যে সকালে বাজারগুলো এসেছিলো, একটু ফ্রুটস ছিল, তারপরে একটু গাজর ছিল, একটু পেঁপে। এগুলো আসলে সবসময় আমি দেখা যায় পলিথিনের মধ্যে ভাবে থাকলে তো ভালো থাকে না জিনিসগুলোকে, এভাবে একটু বাইরে বাতাসে রাখলে যে সবজিগুলো ভালো থাকে।
তো যেটা যেখানে রাখার বিকেলে এই কাজগুলো কিন্তু আমি সবসময় করি। আমি আসলে কিছু কাজের এভাবে শিডিউল করে নিই যে কখন কী কাজগুলো করব, ঘর গোছানোর কাজটা কখন করব, রান্নার কাজটা কখন করব, বা আদার্স যে কিছু আমার নিজের এডিটিং থাকে বা ভয়েস ওভার বা সব কিছু মিলিয়ে কখন ভিডিও শ্যুট করব, সব কিছু এভাবে আমি আলাদা টাইম মেনটেন করে করি। এই জন্য দেখা যায় আমার সময়টাকে আমি খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারি। দেখা যায় হিমশিম খেতে হয় না যে কখন কী করব না করব, এই জন্য আর কি। তো এই যে একদম সন্ধ্যাবেলা আমি একটু ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তারপরে মেয়ের জন্য একটু ফ্রুটস রেডি করে দিব। আসলে মেয়ে কখনোই নিজে হাতে ধরে কোনো কিছু খাবে না, সেটা যাই হোক না কেন। সে নিজে নিয়ে কখনোই খাবে না। খাওয়ার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নাই। যে কোনো ভালো কিছু থাকুক, দেখা যায় খুব বেশি ক্ষুধা না লাগলে কখনো সে খাবার চায়ও না। তো এই জন্য আমাকে এভাবে রেডি করে দিতে হয়। তারপরে দেখা যায় খেতে চায় না। খাওয়ার ব্যাপারে আমার মেয়ে খুব ডিস্টার্ব করে আমাকে সবসময়, এই আর কি। তারপরও আমি নিজে এভাবে করে লিচুটাকে ছিলে হাতে উঠিয়ে দিয়ে আসলে তারপর হয়তো জোর করলে একটু খাবে। তো আসলে বড় বাচ্চাদের জন্য করতে সবসময় ভালো লাগে, কিন্তু বাচ্চারা যখন বড় হয়ে যায় তারপর দেখা যায় মায়েদেরও কখনো কখনো বিরক্ত লাগে যে বাচ্চারা একটু নিজের করলে মনে হয় একটু রিল্যাক্স লাগে। কিন্তু আমার মনে হয় যে এটা আমার জন্যই, আমি আসলে বাচ্চাদেরকে অনেক কিছু শিখাইনি বা ওদেরকে ওভাবে করে রেডি করিনি। যতটা সম্ভব আমি নিজেই সব জিনিসগুলো ওদের করতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, বা আমি নিজে করতে আমার কাছে ভালো লাগতো যে না, বাচ্চাদের কাজগুলো সব আমি নিজে করব। আমার বাচ্চারা অনেক বড় হয়েছে, তারপর আমি ওদেরকে খাইয়ে দিয়েছি। আসলে আমাদের ঘরে তো তেমন কোনো কাজ থাকে না, আমরা দেখা যায় শুধু বাচ্চাদের নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। আর এই যে 2 বাচ্চাই পড়তে বসে গিয়েছে, এই জন্য ভাবলাম যে ওদের জন্য একটু কেক বানাই। কেক বানাতে আমার খুব বেশি ভালো লাগে। আসলে আমি অতটা কিন্তু কেক বানাতে ভালো পারিও না, তো এখন আর কি শিখছি, দেখা যাক কী হয়। আমি আসলে ২ টা ডিম দিয়ে একটা কেক করব। একদম নরমাল একটা প্লেন কেক করব। ২ টা ডিম আর তার সমপরিমাণে চিনি দিয়েছিলাম। আমি আসলে কেকের পরিমাণটা আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিব। আর এই পরিমাণ সবকিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি কেকটা তৈরি করা হয়, আমার মনে হয় কেকটা দারুণ একটা রেজাল্ট আসবে কেকের। আর এত সুন্দর নরম হয়েছিল, কেকের টেস্ট এত সুন্দর এসেছিল। কালার থেকে শুরু করে সব কিছু আমার মনে হয় একদম পারফেক্ট ছিল। যদিও আমি এতটা ভালো কেক বেক করতে পারি না। আমি এখন খুব চেষ্টা করি একটু সুন্দর কেক বানানো। আসলে আমার মনে হয় এটা একেকজনের একেকটা হবি বা নেশা। যাই হোক, কেক বানানোটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে কেক বানানোর ক্ষেত্রে। তো খুব চেষ্টা করি, দেখা যাক কী হয়। আজকেও খুব টেনশনে ছিলাম। আমার কেক আসলে খুব বেশি একটা যে ভালো হয় তা না। তো তার মধ্যে মনে হয় বেটার ছিল। আমি যতগুলো কেক বানিয়েছি এ যাবৎকালে, তার মধ্যে এই কেকটা বেটার ছিল। তো আমি কেকের পরিমাণটা যদি ঠিক থাকে আর মিশ্রণটা যদি ভালো হয় এবং কেকের প্রত্যেকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। সব কিছু যদি সুন্দর থাকে বা ঠিকঠাক থাকে, আমার মনে হয় তাহলে কেক ভালো হতে বাধ্য। আর তার মধ্যে হচ্ছে সবচেয়ে পরিমাপটা ঠিক রাখতে হবে। কেককে আপনি মন গড়া কোনো কিছু দিলেই কিন্তু ভালো লাগবে এরকমটা না যে আমি যা খুশি তাই দিয়ে দিলাম, আমার কেকটা হয়ে যাবে, এরকম কিছু না। ইনগ্রিডিয়েন্টসগুলো একদম ঠিকঠাক দিতে হবে, মিশ্রণটা সুন্দর করে। তারপরে হলো যদি মাখানো যায় এবং টেম্পারেচারটা ঠিক রেখে যদি বেক করা যায়, আমার মনে হয় এটা খুব ভালো একটা রেজাল্ট আসবে। তো আপনাদের জন্য এই কেকের আমি সুন্দর করে ডিটেলটা আমার আমি ইনবক্সে বলতে আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এভাবে করে আমি 160 ডিগ্রিতে তারপর 30 মিনিট, সম্ভবত 30-40 মিনিট বেক করেছিলাম। তো যাই হোক, প্রথমে আমি 140-এ দিয়েছিলাম, তারপরে আমি আবার চেঞ্জ করে এটাকে 160-এ দিয়েছিলাম। আমার টেম্পারেচারটা পরে আমি একটু ঠিক করে নিয়েছিলাম, টাইম সেটটা। তো তারপরে কেকটা কিন্তু মনে হয় আমার দেখতে যেমনই হোক, কিন্তু এত নরম হয়েছিল আর এতটা টেস্টি হয়েছিল কি বলবো। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশে থাকতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।